জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী, রাজ্যের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এবারে সত্যি সত্যি গর্তে পড়ে যেতে চলেছেন। কেন বলুন তো? আর কিছুক্ষণ পরে অর্থাৎ আগামীকাল 1 এপ্রিল সন্ধ্যের বেলা ঢুকে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন ঢুকছেন এটা একদম এক্সক্লুসিভ খবর। একটু পরে হয়তো আপনারা টিভিতে দেখতে পাবেন বা আগামীকালকে সকালে খবরের কাগজে পেলেও পেতে পারেন, আমি জানি না। আমার কাছে এক্সক্লুসিভ খবর এসে পৌঁছেছে এমএইচএ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় আসছেন আর কয়েক ঘন্টা পরে। কেন আসছেন? তার কারণ পরের দিনই 2রা এপ্রিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি 1956 ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছিলেন 2021 সালে, 2021 সালে হারার পরে নন্দীগ্রাম থেকে সেই যে তিনি চলে গেছেন, তারপরে আর তিনি এসে পৌঁছননি। আমরা কিন্তু এই মুহূর্তে আছি নন্দীগ্রামেই। নন্দীগ্রাম থেকেই এই ভিডিও আপনাদের জন্য আমরা উপহার দিচ্ছি। দেখুন, ধুরন্ধর সিনেমাটা আপনারা হয়তো দেখেছেন, ধুরন্ধর 2ও দেখে ফেলেছেন। সেখানে ধুরন্ধর, প্রকৃত ধুরন্ধর কে? দেখুন, আমার তো এই মুহূর্তে মনে হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে মাস্টার স্ট্রোকটা তিনি দিয়েছেন, 1 বছরেরও বেশি সময় ধরে তিনি কিন্তু গোটা রাজ্য চষে বেরিয়েছেন, প্রায় প্রত্যেকটা বিধানসভা চষে বেরিয়েছেন। এবং ভবানীপুরে তিনি কিন্তু একাধিক সমীক্ষক সংস্থাকে দিয়ে তার যে অনুগামী রয়েছে, তার যে ভালোবাসার মানুষরা রয়েছেন, তারা কিন্তু সমীক্ষা করেছেন এবং সেই রিপোর্ট কিন্তু আইপ্যাকের কাছে গেছে। এবং আইবির মাধ্যমে, গোয়েন্দার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, এখন তো তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী, এখন তিনি কেয়ারটেকার হয়ে গেছেন, এখন তিনি কার্যত ভয়ে থরথর করে কাঁপছেন। প্রত্যেকদিন নতুন নতুন বাহানা দিচ্ছেন। দেখুন, 2 তারিখ থেকে নমিনেশন পর্ব শুরু হবে। 2 তারিখ মানে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের বারবেলা বলা হয়। আর মমতা ব্যানার্জি ভীষণভাবে কুসংস্কারগ্রস্ত। তিনি কিছুতেই বৃহস্পতিবার বাড়ি থেকে বেরোবেন না, নমিনেশন জমা দেওয়া দূরস্থ। অথচ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 30 তারিখে, মানে প্রথম দফার ভোট হবে 23 তারিখে, 23শে মার্চ, আর 29শে মার্চ হবে দ্বিতীয় দফার ভোট। তো দ্বিতীয় দফার ভোটে নমিনেশন শুরু হচ্ছে 2রা এপ্রিল থেকে, বৃহস্পতিবার থেকে শুরু হবে। বৃহস্পতিবারেই কিন্তু তিনি নমিনেশন ফাইল করবেন, মনোনয়নপত্র জমা দেবেন, তার সঙ্গে থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই জন্যই তিনি কলকাতায় আসছেন, শুধুমাত্র শুভেন্দু অধিকারীর মনোনয়ন পর্বে তিনি পাশে থাকবেন। সেই কারণে তিনি দিল্লি থেকে উড়ে কলকাতায় আর কয়েক ঘন্টা পরে পৌঁছে যাচ্ছেন। খেলাটা জমে গেছে বন্ধুরা। এই কারণেই বলছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত গর্তে পড়ে যেতে চলেছেন। গর্তে কি পড়ে যাননি আপনারা বলুন তো? তার যে গুপ্তচরগুলো ছিল, গুপ্তচর আমরা জানতাম, গুপ্তচর পুষে রাখতেন মমতা ব্যানার্জি। তিনি ইলেকশন কমিশনের সিইওর দপ্তরে বেশ কয়েকজন গুপ্তচর রেখেছিলেন। সেই চোরগুলোকে চিহ্নিত করা হয়ে গিয়েছে, সেই চোরগুলোকে বের করে দেওয়া হয়েছে, সাফাই করে দেওয়া হয়েছে, প্রায় ব্লিচিং দিয়ে, ফিনাইল দিয়ে, যেটা শুভেন্দুবাবু বলে থাকেন, সেই সাফাই কাজ কিন্তু ইলেকশন কমিশন থেকে হয়ে গেছে। রাজ্য পুলিশে, রাজ্য প্রশাসনে, কলকাতা পুলিশে, বিভিন্ন যে কমিশনারেট রয়েছে, সমস্ত জায়গায় সেই গুপ্ত চোরগুলোকে চিহ্নিত করা হয়ে গেছে। আর চোর পোটাররা তো ইতিমধ্যেই চিহ্নিত। আপনারা জানেন কোন কোন মিডিয়ায় কোন কোন চোর পোটার রয়েছে, তারা কোন কোন ন্যারেটিভ তৈরি করে। আচ্ছা বলুন তো, 2021 সালে হঠাৎ করে কোন কোন সংবাদ মাধ্যম রটিয়ে দিয়েছিল তৎকালীন প্রার্থী, নন্দীগ্রামের প্রার্থী মমতা ব্যানার্জি জিতে গেছেন? কে রটিয়েছিল? ওই চোর পোটারদের একটা অংশ। তারা রটনার পরে মমতা ব্যানার্জিও আনন্দে উৎফুল্ল হচ্ছিলেন। তখনও পর্যন্ত গণনা সমাপ্ত হয়নি। তারপরে যখন সমাপ্ত হলো, দেখা গেল 1956 ভোটে মমতা ব্যানার্জি পড়ে গেছেন, ভূপতিত হয়ে গেছেন। তারপর থেকে সেই যে লজ্জা পেলেন, সেই লজ্জা নাকি অপমান, নাকি ভয়, নাকি বেদনা, আতঙ্ক না আশঙ্কা আমরা জানি না, তিনি কিন্তু নন্দীগ্রামে একবারের জন্য গত 5 বছরে তিনি পা রাখেননি। আমরা এই মুহূর্তে যে নন্দীগ্রামে বসে রয়েছি, সেখানে একাধিক মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে একটাই ক্ষোভ, যে মমতা ব্যানার্জি কি আমাদের মুখ্যমন্ত্রী? মমতা ব্যানার্জি কি সবার মুখ্যমন্ত্রী? দেখুন, আজ থেকে আর আমাদের মুখ্যমন্ত্রী বলা যাবে না। তার কারণ এই মমতা ব্যানার্জি সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি, তিনি নন্দীগ্রামের মুখ্যমন্ত্রী হতে পারেননি, তিনি হেরে গেছেন। সেই যে মনে আছে বিরুলিয়া বলে একটা জায়গা ছিল, সেখানে একটা খাম্বাতে নাকি তাকে নাকি ভূতে ভর করেছিল, নাকি সত্যিকারের লেগেছিল, আমরা কিন্তু এখনো জানি না। তার সিআইডি তদন্ত করেছিল, 5 বছরেও সেই তদন্ত শেষ হয়নি। নাকি পুরোটাই সাজানো নাটক ছিল, পুরোটাই পায়ে ব্যান্ডেজ জড়িয়ে তিনি যেভাবে সিম্প্যাথির ভোট আদায়ের চেষ্টা করেছিলেন, যেটা কয়েকদিন আগে
যখন চার্জশিট পেশ করলেন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো পরিষ্কার করে বলে দিলেন এইসব নাটক আর চলবে না মমতা ব্যানার্জি, এই নাটক, এই সিম্প্যাথি দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা, এটা আর চলবে না। এবার রাজ্যের মানুষ, বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন। আপনি কখনো কখনো মাথায় ব্যান্ডেজ জড়িয়ে ফেলছেন, কখনো কখনো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে ফেলছেন, কখনো কখনো বলছেন প্রত্যেকটা নাটবোল্ট নাকি আপনার ঢিলা, মানে প্রত্যেকটা হাড়গোড় নাকি ভেঙে গেছে, আপনার মাথার মধ্যে নাকি এখনো গুলি। সম্ভব? মমতা ব্যানার্জি যেটা বলে থাকেন যে মাথার মধ্যে গুলি আছে, আপনাদের পায়ে বা শরীরের যে কোনো অংশে ছোট্ট একটা কাঁটা যদি ঢুকে থাকে, আপনারা ভালো করে খেতে পারবেন না, ঘুমোতে পারবেন না, হাঁটা চলা করতে পারবেন না। আর একটা আস্ত গুলি নাকি মমতা ব্যানার্জির মাথায়। আচ্ছা, এগুলো কি খান উনি? কোনো তরল না গ্যাস না কি খান? কি খাওয়ানোর চেষ্টা করেন? আমাদের কি ভাবেন বলুন তো? দু পায়ের প্রাণী না চার পায়ের প্রাণী, কি মনে করেন মমতা ব্যানার্জি? আর আজকে নির্বাচন কমিশনের সিইও দপ্তরে কলকাতায় যে কাণ্ডটা হয়ে গেল দেখেছেন? কিভাবে ছ্যাবলামি করলো, তার কারণটা তৃণমূলের যেটা বক্তব্য যে ফর্ম 6 নাকি জমা পড়েছে। আর এই ফর্ম 6 জমা পড়েছে তাতে কার কি যায় আসে, সে তো জমা পড়তেই পারে। তা নিয়ে বিজেপি কর্মীরা সেখানে পৌঁছতে বাধ্য হলেন, বেশ কিছু বাইক ভাঙচুর হয়ে গেল। দেখুন, তৃণমূল যেটা ভেবেছিল একতরফা ভাবে, যেভাবে রাইটার্স বিল্ডিং এর পাশে, মহাকরণের পাশে যখন সিইওর দপ্তর ছিল, যেভাবে ঘেরাও করে দিনের পর দিন রাজত্ব চালিয়েছে, মস্তানি করেছে, গুন্ডামি করেছে, দুষ্কৃতি রাজ করেছে, সেভাবেই কিন্তু এই শিপিং কমপ্লেক্সের বিল্ডিং এও তারা করবে আর তারা পার পেয়ে যাবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে পুলিশ পৌঁছে গেছে। আর আপনারা জানেন যে পুলিশের একদম নিচুতলা জঞ্জালগুলোকে সেখানে ফিনাইল দিয়ে, ব্লিচিং দিয়ে ভালো করে পরিষ্কার করে দেওয়া হয়েছে। একদম ধরে ধরে বিডিওদেরকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, ধরে ধরে আইএএস আইপিএসদের যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, পুরো বোতলবন্দি করে দেওয়া হয়েছে, একইভাবে পুলিশের ওসি আইসিদেরকেও কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন পুরো ক্ষমতা চলে গেছে নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশন থেকে খবর পাওয়ার পরই কিন্তু সেখানে সেন্ট্রাল ফোর্স পৌঁছে যায় এবং পরিস্থিতিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এর মাঝে যে ছবিটা আপনারা দেখছেন, এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারা আজকে সিইও দপ্তরে গিয়েছিলেন এবং তাদেরকে ফুলের মালা দিয়ে সাধারণ মানুষ বরণ করে নিয়েছেন। আর তাদের দাবিটা কি ছিল বলুন তো? তাদের দাবি হচ্ছে এই মমতা ব্যানার্জি যেভাবে হুমকি দিয়ে চলেছেন, উস্কানি দিয়ে চলেছেন, যে কারণে 2024-এ বেশ কয়েকজন প্রার্থীকে ব্যান করা হয়েছিল, যে কারণে একসময় মায়াবতীকে ব্যান করা হয়েছিল, যে কারণে বিভিন্ন রাজ্যের যারা নেতা, যারা মুখ্যমন্ত্রী, তাদেরকে ব্যান করা হয়েছিল, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের অপরাধ, আদর্শ আচরণবিধি ভায়োলেশনের অপরাধ। সেই অপরাধী কিন্তু এই বিদায়ী মুখ্যমন্ত্রী, আপনাদের মুখ্যমন্ত্রী, আমাদের নয়। এই কারণে তিনি সবার হতে পারেননি। তিনি শুধুমাত্র তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়েই থেকে গেছেন। তিনি বিভিন্ন নির্বাচনী প্রচারে যেটা বলে বেড়াচ্ছেন, আপনারা জানেন যে মায়েরা নাকি হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়ুন। 4 তারিখে ফল প্রকাশের পরে বিজেপি কর্মীদের বলতে হবে, বিজেপি সমর্থকদের গায়ে পোস্টার লাগিয়ে বলতে হবে যে আমরা বিজেপি করি না। এটা এক ধরনের হুমকি, এটা এক ধরনের নোংরামি, এটা এক ধরনের বেআইনি কাজ। এই বেআইনি কাজের জন্য মমতা ব্যানার্জিকে কেন ব্যান করা হবে না, সেই দাবিতে আজকে শুভেন্দুবাবু এবং শ্রমিক বাবুরা নির্বাচন কমিশনের সিইও দপ্তরে গিয়েছিলেন এবং সেখানে তারা অভিযোগ করে এসেছেন। একই অভিযোগ কিন্তু জ্ঞানেশ কুমারের কাছে পৌঁছেছে। মুখ্য নির্বাচন কমিশনার যিনি দিল্লিতে বসেন, তার কাছে গিয়ে বিজেপির প্রতিনিধি দল একই দাবি করে এসছে। কিছুদিনের মধ্যেই কিন্তু এই মমতা ব্যানার্জি সত্যি গর্তে পড়তে চলেছেন। আর 2 তারিখে অর্থাৎ বৃহস্পতিবারে যখন শুভেন্দুবাবুরা মনোনয়নপত্র জমা দিতে যাবেন, আমরা যেটা খবর পাচ্ছি তৃণমূলের অভ্যন্তর থেকে, মমতা ব্যানার্জি কিছুতেই রাজি হচ্ছেন না মনোনয়ন জমা দেওয়ার। তিনি সম্ভবত 8 তারিখে, যদি তার মন মেজাজ ভালো থাকে, যদি তার ভয়টা একটু কম থাকে, আতঙ্ক কম থাকে, অবসাদ কম থাকে, যদি ভয় কম থাকে, তাহলে সম্ভবত তিনি 8 তারিখে মনোনয়নপত্র জমা দিতে যাবেন। সার্ভে বিল্ডিংয়ে জমা দেওয়া হয় আপনারা জানেন। এখন আমরা অপেক্ষা করব যে কি দুর্নিবার জনস্রোত বয়ে যায় ভবানীপুরে। তার কারণ শুভেন্দুবাবু যেখানেই যাচ্ছেন জনসুনামি তৈরি হচ্ছে, আপনারা খেয়াল করে দেখুন। আচ্ছা, আমরা এই এপিসোড শেষ করার আগে একটু শুনে নেব রাজ্যের বিরোধী দলনেতা এবং শ্রমিক ভট্টাচার্য আজকে ঠিক কি বলেছেন, শুনুন। দেখুন, আমরা আজকে মূলত একটি গুরুতর অভিযোগ নিয়ে, যা মাননীয় কিরণ রিজিজুজির নেতৃত্বে, পীযূষ গোয়েলজির নেতৃত্বে, ডক্টর সুকান্ত মজুমদারজির নেতৃত্বে, ওম পাঠকজির নেতৃত্বে যে সেন্ট্রাল বিজেপি ডেলিগেশন গতকাল মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে গেছিলেন
সেইটাই আমাদের মূল পাঠ ছিল আজকের এই ডেলিগেশনে বা আমাদের মেমোরেন্ডাম দেয়াতে। লিড করেছেন স্টেট প্রেসিডেন্ট অনারেবল রাজ্যসভার এমপি শ্রমিক ভট্টাচার্য। আমাদের রেসপেক্টেড এমপি এবং ইলেকশন কমিশন পার্টির মধ্যে সমন্বয় করার জন্য ভারতীয় জনতা পার্টি যাকে দায়িত্ব দিয়েছেন মিস্টার মহেশ শর্মা, তিনি আমাদের মধ্যে আছেন মিস্টার শিশির বাজরিয়া এবং আমাদের জেনারেল সেক্রেটারি ইনচার্জ এই সাবজেক্ট রিলেটেড মাননীয় শশী অগ্নিহোত্রী। আমাদের মূল প্রথম বক্তব্য ছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইলেকশন কমিশনের যে এমসিসির যে নর্মস আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আমরা দুটো বক্তব্যের ক্লিপ এবং তার ভাষণের পেন ড্রাইভ জমা দিয়েছি। একটা ভাষণে তিনি বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন মা বোনেরা আপনারাই হাতা খুন্তি নিয়ে বেরিয়েছে এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। দ্বিতীয়ত বলছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনারা জেনে রাখুন 4 তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের নেতৃত্ব দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার নতুন করে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা দেশ চালাচ্ছে 21টা রাজ্য চালাচ্ছে এই রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল 2,33,00,000 মানুষের সমর্থন পাওয়া দল তার কর্মী সমর্থকদেরকে সরাসরি খুনের হুমকি দিচ্ছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। এবং মুখ্যমন্ত্রী তিনি এখনো কেয়ারটেকার হলেও মুখ্যমন্ত্রী আছেন, নির্বাচন বিধি চললেও তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী আছেন, তার হাতে পুলিশ দপ্তর আছে, তাই কেন ব্যবস্থা নেওয়া হবে না? আমরা বিগত দিনে দেখেছি রাহুল সিনহা থেকে অভিজিৎ গাঙ্গুলি সকলের বক্তব্যের মিসকোট করে তৃণমূল অভিযোগ করলে আপনারা কাউকে 3 দিন, কাউকে 2 দিন, কাউকে 1 দিন নির্বাচন প্রচারে ব্যান করে দেন। মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? এই প্রশ্ন এবং এই অভিযোগ নিয়ে আমরা মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে প্রশ্ন রেখেছি, দাবিপত্র দিয়েছি। দ্বিতীয়ত আমরা কয়েকটা বিন্দু বলেছি যে আপনি চিফ সেক্রেটারি ডিজিপি আপনারা কিছু অর্ডার নামাচ্ছেন, সেই অর্ডার নিচে কার্যকর হচ্ছে না। মনোজ বার্মা ডাইরেক্টর অফ সিকিউরিটি তিনি কিভাবে সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী এবং তার দলের অন্যান্য নেতাদের এখনো সেই আগের মতো জনগণকে কষ্ট দিয়ে হয়রানি দিয়ে তাদেরকে এই ডাইরেক্টর সিকিউরিটি গোটা রাজ্যে ঘুরে ঘুরে এই টেন্টেড মনোজ বার্মা হস্তক্ষেপ করছেন। এটা করতে পারেন না, যা করতে হবে ডিজিপি এবং হোম সেক্রেটারির মাধ্যমে, এটা আমরা বলেছি। ট্রান্সফার হওয়া সত্ত্বেও জঙ্গিপুরের এসপি মেহেদি হাসান, পশ্চিম মেদিনীপুরের এসপি পলাশ ঢালি কি করে এসপি বাংলো আটকে রেখে সেখানে ইলেকশন কমিশন পাঠানো এসপির কাজে হস্তক্ষেপ করছে, এই প্রশ্ন তুলেছি। এসটিএফে বসে থাকা জাভেদ শামীম, আইবিতে বসে থাকা বিনীত গোয়েল কেন এখনো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মন্ডল স্তরের বিজেপি কার্যকর্তার ফোন এবং লোকেশন ট্র্যাক করছে? সে অভিযোগ আমরা দিয়েছি, আমাদের কাছেও পাল্টা তথ্য প্রমাণ আছে। অবিলম্বে সিআইডি, এসটিএফ, আইবি এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিতে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ আমরা দাবি করেছি। এমসিসি চলাকালীন পশ্চিম পাঁশকুড়ার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতিকে সিআইডি ডাকে কিভাবে? জেলে থাকাকালীন বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় 25 মার্চ মামলা হয় কি করে? এই প্রশ্নগুলো আমরা তুলেছি। তার সাথে সাথে মাননীয় রাজ্য সভাপতি সল্টলেকে এমন 25-30 জন ভোটারের নাম দিয়েছেন যাদের অস্তিত্ব নেই, অথচ তারা
সে 7 নম্বর ফর্ম জমা দেওয়া সত্ত্বেও ভোটার তালিকায় রয়ে গেছে। এই বিষয়ে প্রামাণ্য এবং তথ্য একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় আস্তানা থেকে তাদের নাম রাখা হয়েছে, সেটা ডিটেলসে ডকুমেন্ট সহ উনি 4টের সময় আপনাদের দেবেন। আর ফর্ম 6 নিয়ে তৃণমূল যে মিথ্যাচার করে গেছে তার উত্তর শিশির বাজরিয়াজি আজকে তথ্য প্রমাণ সহ আমাদের নির্বাচন আধিকারিককে দিয়ে গেছে। এই ছিল মূল আমাদের বিষয়। বন্ধুরা শুনলেন, শুভেন্দুবাবু পরিষ্কার দাবি করলেন যে এই মমতা ব্যানার্জিকে তার প্রচার থেকে ব্যান করা হোক। এখন দেখার নির্বাচন কমিশন কবে সেই শুভ সূচি ঘোষণা করে, কবে সেই শুভ সংবাদ দেয়, সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে। আপনারা যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করে দেবেন। আর এই এপিসোড যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন এই কন্টেন্ট, এই এপিসোড আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।